মানে স্পিকার হাফিজ সাহেব থাকলে রিলেট করতে উনি ভোলা মানুষ তাই চলতে মানে স্পিকার একটা বাড়ি সরি হাফিজ সাহেবকে সরি স্পিকার সাহেব থ্যাংক ইউ সো সরি মেসেজ আপনারা দেখেছেন আন্দালিব রহমান পার্থ ইদানিং চরম অভদ্রতার পরিচয় দিচ্ছেন। তিনি এর আগে উপযাচক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন। আপনার তো এখানে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তিনি এবারেও একটা বাঁশ খাইলেন, এরকম বাঁশ ডোলা ইদানিং বেশ তিনি খাচ্ছেন। খাওয়ার পরে আসলে এদের একটু লজ্জা শরম কম। আন্দালিব রহমান পার্থ প্রশ্ন উঠছে, একজন সংসদ সদস্য যখন দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে শিষ্টাচারের মৌলিক সীমারেখাটুকু ভুলে যান, তখন সেটি কি নিছকই ভুল নাকি ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেওয়া রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ? আন্দালিব রহমান পার্থ এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন। আপনাকে রেফার করার কোনো কিছু না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে সরাসরি মাদকের সাথে যুক্ত বলে অভিযোগ করলেন সংসদে বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বললেন, আগে তো ওই এলাকার এমপি ছিল বদি, এখন তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারা ইঙ্গিত ছাড়া কি করে এত মাদক সেদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে? বড় বড় নেতাদের ছেলেরা চাঁদাবাজি করায় তো দেখেন নাই নারায়ণগঞ্জে ওই যে একজনকে ধইরা নিয়ে গেল 7-8 ঘন্টার পরে মুসলেকা দিয়া ছাইরা দিছে। কি মুসলেকা নিল জানলাম না। বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ মহান জাতীয় সংসদে জামাতের আমির প্রধান বিরোধী হিসেবে যখন বক্তব্য দিলেন, তখন সরকারি দলের এমপিরা সকলে হাততালি দিলেন, যা বাংলাদেশের সংসদে কখনো হয় নাই। জামাত ইসলামের হাত ধরেই বাংলাদেশ মঞ্জিলে মকসুদে পৌঁছবে। দর্শক, বিএনপির উপর জনগণের এখন আর আশা ভরসা নেই। এখন আর কেউ আশাও করে না যে না বিএনপি দেরিতে হলেও এই কাজটা করবে। বিশেষ করে দেখেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইদানিং আন্দালিব রহমান পার্থ সংসদে ভুলভাল বক্তব্য রেখে সারা দেশব্যাপী সমালোচনা হতে চলেছে। ঠিক একইভাবে আজকে এবং কালকে তিনি এমন একটি বক্তব্য সংসদে রাখে, যে কারণে তখনই সংসদে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং একই সাথে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে ভূমিকা, সেই ব্যাপারেও চমৎকার একটা মেসেজ আছে বিরোধী দলের জন্য, বিশেষ করে জামাত এনসিপি নেতাদের জন্য। তাহলে চলেন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথমে শুরু করি আন্দালিব রহমান পার্থকে দিয়ে। স্পিকার সংসদে ছিলেন না, ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন। সেই সময়ে একটা বক্তৃতা করতে গিয়ে তিনি বলছেন, মাননীয় স্পিকার, যদি এই মুহূর্তে হাফিজ সাহেব থাকতেন তাহলে এই এতটুকু বলার পরে ডেপুটি স্পিকার জিজ্ঞেস করছেন, হাফিজ সাহেবকে আন্দালিব রহমান পার্থ সাথে সাথেই সরি আই এম সো সরি। এই যে বাক্য বিনিময় এতটুকু কথা, এর ভিতরে কিন্তু একটা মেসেজ আছে। মেসেজটা কি? মেসেজ আপনারা দেখেছেন আন্দালিব রহমান পার্থ ইদানিং চরম অভদ্রতার পরিচয় দিচ্ছেন। তিনি এর আগে উপযাচক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন। কয়েকদিন আগে বিরোধী দলের কোনো এক এমপি তিনি তার বাসার জন্য হয়তো কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেছিলেন, সেটা সরকারের কাছে বলেছিলেন, সেটি তারা চাইতে পারে। সেখানে এই আন্দালিব রহমান পার্থ তিনি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, মানে অসভ্যতা যাকে বলে। এর প্রতিক্রিয়া হিসেবে জামাতের আমির তাকে খুব স্লো মোশনে ওয়াশ করে দিয়েছিলেন। ওই রেশ কাটতে না কাটতে আজকে আবার এই ধরনের ঘটনা ঘটলেন। আবার ঠিক আরেকটা কাজ তিনি করতে গেছেন, সংসদে তিনি ইসলামী ব্যাংক সম্পর্কে কথা বলতে গেছেন। তো তখন আবার স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি উপস্থিত ছিলেন। তিনি বলছেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আপনি কথা বলবেন, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কি জানেন? তো বলছে, না আমাকে রিকমেন্ড করা হয়েছে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাকে রিকমেন্ড করেছে। বলছে, না, বাবু গয়েশ্বর চন্দ্র রায় আপনাকে রিকমেন্ড করবে কেন? এই কথা বলে তিনি বলছেন যে আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সংসদে আপনারা অনেক অনুমান নির্ভর কথাবার্তা বলছেন। এই অনুমান নির্ভর কথা তো সংসদে এটা বলা উচিত না। ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার তো কোনো ধারণা নাই, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কিছুই জানেন না। বাবু গয়েশ্বর চন্দ্র রায়ও আপনার কাছে এটি বলার কথা না। এখানে যদি ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কোনো সদস্য থেকে থাকেন বা ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত, পরিচালনার সাথে যারা জড়িত, তারা এই বিষয়ে কথা বলতে চাইলে তারা কথা বলতে পারেন। আপনি কেন বলবেন? আপনার তো এখানে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তিনি এবারেও একটা বাঁশ খাইলেন, এরকম বাঁশ ডোলা ইদানিং বেশ তিনি খাচ্ছেন। খাওয়ার পরেও আসলে এদের একটু লজ্জা শরম কম। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতে হাসতে অনেকটা এমন ভাবে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাবু গয়েশ্বর চন্দ্র, সেটা কিন্তু বিরাট একটা অ্যালার্মিং বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এই ব্যাপারে তিনি যদি এটি সিরিয়াসলি নিয়ে থাকেন, তার সিরিয়াসলি নেবার কথা হাসতে হাসতে বলেছেন,
আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বধূ, এখন তো বধূ নাই, বধূ তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিচ্ছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা, এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। তাহলে গয়েশ্বরচন্দ্র কিন্তু পরিষ্কার করে বলে দিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ওই তার পাশের এলাকা, তিনি এই ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এখন এই দায়িত্বে কে আছে এটা কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্র রায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং মাদকের কথা বলতে গিয়ে তিনি আরো একটা বাস্তব ঘটনা তিনি তুলে ধরেছেন যে তার নির্বাচনী আসন যে ঢাকা ৩, সেইখানে প্রায় 15 লক্ষের মতো মানুষ বসবাস করে, অথচ সেখানে একটা হসপিটাল আছে মাত্র 10 সজ্জার। এটি উদ্বোধন করেছিলেন আমানুল্লাহ আমান। সেই হসপিটালটা এখন মাদকের আখড়াখানা। ওখানে ডাক্তারও নাই, নার্স নাই, কিছুই নাই, এক কথায় হসপিটাল আর নাই, ওইটা এখন মাদকের আখড়াখানা। এরকম প্রত্যেকটা জায়গায় এই ধরনের একই ধরনের ঘটনা ঘটছে। সরকার এই সমস্ত বিষয়ে মনোযোগ না দিয়ে তারা শুধু এদিক ওদিক মাছের মতো শুধু খাবি খেয়ে বেড়াচ্ছে। এটা গয়েশ্বরচন্দ্র রায় সেটা বলে দিয়েছেন। ঠিক তখনই সংসদের ভেতরে ঘটে গেল এমন এক নাটকীয় ঘটনা যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গন, টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে একজন বহুল আলোচিত, মিডিয়া সচেতন এবং সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। প্রশ্ন উঠছে, একজন সংসদ সদস্য যখন দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে শিষ্টাচারের মৌলিক সীমারেখাটুকু ভুলে যান, তখন সেটি কি নিছকই ভুল, নাকি ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেওয়া রাজনৈতিক ঔদ্ধত্যের বহির্প্রকাশ? ঘটনা শুরু সংসদের বাজেট আলোচনায়। নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন, স্থানীয় সমস্যা এবং অবকাঠামো নিয়ে বক্তব্য রাখছিলেন আন্দালিব রহমান পার্থ। তার পরিচিত স্টাইল, বাংলা ইংরেজির সংমিশ্রণে দ্রুতগতির বক্তব্য, নাটকীয় হাতের ভঙ্গি এবং এমনভাবে কথা বলা যেন পুরো সংসদ কক্ষটাই একটি সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশোর সেট। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই ঘটে যায় সেই বিতর্কিত মুহূর্ত। বক্তব্যের এক পর্যায়ে স্পিকারের চেয়ারকে উদ্দেশ্য করে তিনি বলে বসেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। এই একটি বাক্য উচ্চারণের পর যেন পুরো সংসদ কক্ষের বাতাসই বদলে যায়। কারণ তিনি যাকে হাফিজ সাহেব বলে সম্বোধন করছেন তিনি আর কেউ নন, জাতীয় সংসদের স্পিকার, সংসদের সাংবিধানিক অভিভাবক হাফিজ উদ্দিন বীর বিক্রম। সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকারকে ব্যক্তিগত পরিচয় নয় বরং সাংবিধানিক মর্যাদা অনুযায়ী সম্বোধন করতে হয়। আর ঠিক সেই মুহূর্তেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ কড়া কণ্ঠে তাকে থামিয়ে দেন। কঠোর ভঙ্গিতে তিনি প্রশ্ন ছুড়ে দেন, মাননীয় সংসদ সদস্য, হাফিজ সাহেব আবার কে? মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যিনি আত্মবিশ্বাসী, তীক্ষ্ণভাষী এবং দৃপ্ত ছিলেন, সেই আন্দালিব রহমান পার্থ হঠাৎ করেই দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়েন। পুরো সংসদ কক্ষে এক ধরনের চাপা নীরবতা নেমে আসে। নিজের ভুল বুঝতে পেরে তিনি দ্রুত হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। দাঁত বের করে কয়েকবার বলতে থাকেন, সরি 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 স্পিকার সাহেব, আই এম সো সরি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সাধারণ ভুল ছিল, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের তৈরি হয়ে ওঠা এক ধরনের রাজনৈতিক ওভার স্মার্টনেস, যেখানে জনপ্রিয়তা আর মিডিয়া গ্রহণযোগ্যতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা অনেক সময় দ্বিতীয় সারিতে চলে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সংসদের বিতর্ক অনেক সময় নীতিগত আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত ব্র্যান্ডিং এর জায়গা চলে যাচ্ছে। অনেক সংসদ সদস্য এখন বক্তব্য দেন মূলত ক্যামেরা, ফেসবুক ক্লিপ বা ইউটিউব শর্টসের কথা মাথায় রেখে। বক্তব্যের গভীরতার চেয়ে ভাইরাল হওয়ায় যেন বড় হয়ে উঠছে। আর এই সংস্কৃতির অন্যতম দৃশ্যমান উদাহরণ হিসেবে অনেকেই আন্দালিব রহমান পার্থের নাম সামনে আনছেন। এখন এটি কিন্তু প্রথমবার নয়। সংসদের আগের এক অধিবেশনেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এক পর্যায়ে জামাতের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে হঠাৎ রসিকতার সুরে বলেছিলেন, আমি সংসদের সবাইকে ওয়াশিং মেশিন আর ওভেন এনে দিব। সেই সময় স্পিকার তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিলেন। কঠোর ভাষায় স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জাতীয় সংসদ কোনো বিনোদনের মঞ্চ নয়, এটি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনসভা। সমালোচকরা বলছেন, পার্থের বক্তব্যে প্রায়ই এমন এক অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যায় যা কখনো কখনো রাজনৈতিক পরিপক্কতার সীমা অতিক্রম করে ফেলে। রাজনীতিতে স্মার্ট হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্মার্টনেস যদি শালীনতার জায়গা ভেঙে ফেলে তাহলে সেটি আর নেতৃত্ব থাকে না, সেটি পরিণত হয় আত্মপ্রদর্শনের এক বিপজ্জনক সংস্কৃতিতে। এদিকে এই অধিবেশনে আরেকটি ঘটনাও নজর কাড়ে। হঠাৎ ইসলামী ব্যাংক নিয়ে বক্তব্য দিতে চান আন্দালিব রহমান পার্থ, জানিয়ে স্পিকার আবারও তাকে থামিয়ে দেন। স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেওয়া হয়, আপনি কোনো ব্যাংকের নীতি নির্ধারক নন, সুতরাং একটি নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে আপনার এখতিয়ার বুঝে কথা বলা উচিত। এখানেই রাজনৈতিক মহলে আবার সামনে এসেছে একটি বহুল প্রচলিত বাক্য, যেখানে স্বার্থ সেখানেই পার্থ। সমালোচকদের দাবি, তার রাজনীতি মূলত মাঠ ভিত্তিক সংগঠন বা
দীর্ঘমেয়াদী আদর্শিক অবস্থানের উপর দাঁড়িয়ে নয়, বরং মিডিয়ায় উপস্থিতি, টেলিভিশন বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ রাজনৈতিক সংগঠন নয়, বরং ব্যক্তিগত ব্র্যান্ডই তার সবচেয়ে বড় শক্তি। আর এখানেই শুরু হয় দ্বিচারিতার প্রশ্ন, কারণ জনসম্মুখে নিজেকে তিনি নতুন প্রজন্মের স্বাধীনচেতা এবং সংস্কারমুক্ত রাজনীতিবিদ হিসেবে তুলে ধরলেও রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায়ই তার পারিবারিক অতীত নিয়ে প্রশ্ন তোলে। পুরনো নানা বিতর্ক, পারিবারিক রাজনৈতিক সংযোগ, অতীতের ক্ষমতাকেন্দ্রিক সম্পর্ক সব মিলিয়ে তার বর্তমান রাজনৈতিক অবস্থানকে অনেকেই সুবিধাবাদী পুনর্বিন্যাস বলেও আখ্যা দিচ্ছেন। তবে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি অন্য জায়গায়। জাতীয় সংসদ শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের সার্বভৌম আইন প্রণয়নের জায়গা। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তা, তাৎক্ষণিক হাততালি কিংবা সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুহূর্তের চেয়ে বড় হলো প্রতিষ্ঠানগত মর্যাদা। একজন সংসদ সদস্য যখন স্পিকারের আসনকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হন, তখন সেটি শুধু ব্যক্তিগত ভুল থাকে না, সেটি সংসদীয় সংস্কৃতির উপরও নেতিবাচক বার্তা পাঠায়। আজ দেশের মানুষ এমন এক নেতৃত্ব দেখতে চায় যারা শুধু ক্যামেরার সামনে ভালো কথা বলবেন না, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। রাজনীতি মানে কেবল চটকদার ইংরেজি বলা নয়, রাজনীতি মানে দায়িত্ববোধ, রাজনীতি মানে সংবিধান, প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা। 2026 সালের এই উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় সংসদ এখন শুধু বাজেট পাশের জায়গা নয়, এটি ক্ষমতা, ব্যক্তিত্ব, অহংকার আর রাজনৈতিক চরিত্র যাচাইয়ের পরীক্ষাগার। আর সেই পরীক্ষাগারে এসব ঘটনায় একটি প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে, জনপ্রিয় হওয়ার দৌড়ে কি কিছু রাজনীতিবিদ ধীরে ধীরে ভুলে যাচ্ছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি ন্যূনতম সম্মান দেখানোর সংস্কৃতি? আন্দালিব রহমান পার্থের এই সংসদকাণ্ড তাই হয়তো সাময়িক হাস্যরসের জন্ম দিয়েছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় একটি রাজনৈতিক শিক্ষা। ক্ষমতা ক্ষণস্থায়ী, জনপ্রিয়তা পরিবর্তনশীল, কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদা সেটি একবার ক্ষতিগ্রস্ত হলে পুরো গণতান্ত্রিক কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর পার্থ কি নিজের রাজনৈতিক ভাষা এবং আচরণে আরও পরিণত হবেন, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের এই রাজনীতি ভবিষ্যতে তাকে আরও বিতর্কের মুখে ঠেলে দেবে? জামাত ইসলামের হাত ধরেই বাংলাদেশ মঞ্জিলে মকসুদে পৌঁছবে। দর্শক, বিএনপির উপর জনগণের এখন আর আশা ভরসা নেই। এখন আর কেউ আশাও করে না যে না, বিএনপি দেরিতে হলেও এই কাজটা করবে। বিশেষ করে দেখেন, জুলাই সনদ এবং কাঙ্ক্ষিত সংস্কার, বিএনপিকে যারা ভোট দিয়েছিল, যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, তারা এখন বিশ্বাস করে না যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারাও বুঝে গেছে যে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। কিন্তু জামাত ইসলামী যে জুলাই সনদ বাস্তবায়ন করবে ক্ষমতা পেলে বা সুযোগ পেলে, এটা সবাই বিশ্বাস করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিপলস পারসেপশন। মানুষের পারসেপশন তৈরি হয়ে গেছে বিএনপি সংস্কারের পক্ষে না। এজন্য দেখবেন যে উচিত অনুচিত যাই হোক, ভালো মন্দ যাই হোক, যারা একদম কট্টর বিএনপি, তারা যদি কোনো একটা বিষয়কে গালি দিতে চায়, তাহলে তারা সংস্কারকে গালি দিবে, বলবে সংস্কারটা কি, সংস্কার আবার কি। এবং কেউ যদি বলে সংস্কার, বলবে যে তুই জামাত। কারণ সংস্কারটা এখন জামাত এনসিপির বিষয় আর বিএনপি বিরোধী বিষয়। এই জন্য কিছু পরিভাষ আছে না, যেগুলো শুনলেই সরকার বিরোধী বা এরকম একটা ভাব চলে আসে। যেমন হাসিনার আমলে ইসলাম, মুসলিম, ইসলামী আন্দোলন, একামত দিন, যে কোনো সময় এইসব শব্দগুলো মানে জামাত। বেশি একামত দিন, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করে, এগুলো কারা বলে? এগুলো বললে কোন একজন মসজিদের হুজুর, যেমন আমরা বাংলাদেশের পথে প্রান্তরে একটা সময় ছিল বিভিন্ন মসজিদে যেমন নামাজ পড়াতামও, কিন্তু এখন তো সেরকম পড়তে পারি না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়। তখন স্টুডেন্ট লাইফের কথা খেয়াল করতাম যে এই মসজিদের খতিব জুমার নামাজের সময় তিনি কোন পন্থী, তিনি কি জামাত করেন, না সরমনাই করেন, না খেলাফত করেন, না কওমি ভিত্তিক, না তাবলিগ, বা না শর্ষিনাপন্থী, না বেরলবি, না আহলে হাদিস। এটা বুঝবে আহলে হাদিস, এটা চেনা সহজ, কারণ আহলে হাদিস ওটা তাদের সিস্টেম আলাদা। কিন্তু বাকি যে আহলে হাদিস হানাফিদের মধ্যে বিভিন্ন সেক্ট, এটার মধ্যে কোন ঘরানার, এটা বোঝাটা কঠিন ছিল। পাঁচকলি টুপি দেখলে কিছুটা ধারণা করা যেত যে চরমনে। অবশ্য পাঁচকলি টুপি অনেক ক্ষেত্রে তাবলিগের লোকজন পরে। আবার পাগড়ির স্টাইল দেখে জামাতের লোকজন সাধারণত পাগড়ি ওইভাবে পরে না, পড়লেও নামাজ পড়ানোর সময়, কিন্তু খুতবা দেওয়ার সময় না। আবার জামাতের লোকজনের দাড়ি এক মুষ্টি থাকে এবং টুপি থাকে বড় উঁচু টুপি, এটা দেখলে একটু ধারণা করা যায়। কিন্তু এখানে আবার ঝামেলা আছে, কারণ শর্ষিনাপন্থীদের টুপির স্টাইল জামাতপন্থীদের টুপির স্টাইল প্রায় এক। আবার একটু পার্থক্য আছে, যেমন শর্ষিনাপন্থীদের যে পাঞ্জাবির কলার থাকে না, কিন্তু জামাতপন্থীদের পাঞ্জাবি কলার থাকে। এভাবে আমরা আইডেন্টিফাই করতাম যে অমুক জামাতপন্থী, অমুক এই পন্থী, এবং এগুলো মিলে যেত। তবে বেরলভি যারা, তাদের পাঞ্জাবি, তাদের টুপি, আবার জামাতপন্থীদের, এটা আবার অনেক ক্ষেত্রে মিলে যায়, ডিস্টিংগুইশ করা কঠিন। এই জন্য খুতবা কিছুক্ষণ শুনলেই হুজুর কোন টোনে কথা বলেন, তিনি নাহিয়ানিল মুনকারের কথা বলেন না শুধু আমরুবিল মারুফ বলেন। শুধু আমরুবিল মারুফ বললে বোঝা যেত যে এটা তাবলিগ। আর যদি অন্যায়ের প্রতিবাদমূলক বক্তব্য দিতেন, সমসাময়িক কোন উদাহরণ দিতেন, দুনিয়ায় কোথায় কি ঘটে, কোন অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বা অমুক তমুক, তখন বোঝা যেত যে এই লোক জামাত। আবার একটু চিৎকার করে উঠলো, জোরালো বক্তব্য দিল, তখন জামাত একটা ঘ্রাণ পাওয়া যেত। তার মধ্যে আবার কিছু ইসলামী আন্দোলন, একামত দিন, আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে,
না, এই ধরনের কথা বললে নিশ্চিত সে জামাত। তো এভাবে বিভিন্ন পরিভাষা দিয়ে আইডেন্টিফাই করা যায়। তো এখন অনেকটা এরকম যে কেউ যদি বলে যে সংস্কার, এর মানে তুমি জামাত এনসিপি, তুমি বিএনপি বিরোধী। যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র সংস্কার দরকার, জুলাই সনদ বাস্তবায়ন দরকার, জুলাই সনদের পক্ষে বললে গণভোটের রায়ের বাস্তবায়ন দরকার, এগুলো বললেই আপনি জামাত এনসিপি। এর মানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির পক্ষে সংস্কার সম্ভব না, বিএনপি সংস্কার বিরোধী দল। তারা বলবে যে না আমরা সংস্কারের পক্ষে, কিন্তু বলবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই জন্য 31 দফার প্রথম দফার সংস্কার ছিল বিএনপির, কিন্তু এখন তারা সংস্কার অস্বীকার করে, এখন বলতে তারা সংশোধন, সংবিধানের কথা বলছে। দর্শক, আমির জামাত একটা কথা বলেছেন, সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করেছে। এর মানে সংস্কারের যেসব সংস্কার সরকার করছে ওটা কোনো সংস্কার না, ওটা কোনো বিষয় না, ওটা নিয়ে কথা হচ্ছিল না। মৌলিক সংস্কার, একদম সংবিধানের মৌলিক জায়গায় হাত দেয়া, আরো এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর এই মৌলিক যে বিষয়গুলো ছিল, যেগুলো জুলাই সনদে আছে, এমনকি বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংস্কার সভা, এরকম মৌলিক যত বিষয় সবগুলোকে অগ্রাহ্য করেছে। এর মানে বিএনপি কোনো সংস্কার করে না, করছে না, এবং করার মতো সময় আর রাখেনি। বাদ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।